যে টপিকটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। এখন ট্যাগ কোশ্চেন এর বাংলা মিনিং হচ্ছে জুড়ে দেওয়া প্রশ্ন। আর এই টপিকটা হচ্ছে এতটাই ইজি একটা টপিক, একজন এসএসসি লেভেলের স্টুডেন্ট চাইলে এখানে ফুল মার্ক তুলতে পারে। এখন ফুল মার্ক তোলার জন্য আমার ক্লাসটা মনোযোগের সহিত দেখো, এবং আমি এখানে যে 12টা নিয়ম দিছি এই 12টা নিয়মের একটাও এর বাইরে আসবে না। তোমাদের যতগুলো ট্যাগ কোশ্চেন আসে বোর্ড কোশ্চেনে একটাও এর বাইরে কোনো ট্যাগ কোশ্চেন আসবে না। সো খুব মনোযোগ সহকারে ক্লাসটা করবা। এখানে দেখো যেটাকে ব্যতিক্রম সেটা করে আমি দিছি, এই দেখো। আর এখানে যখন যে ফর্মগুলো ইউজ করবা সবসময় ট্যাগ কোশ্চেনের শর্ট ফর্মগুলো ইউজ করবা, যেমন ওয়াজেন্ট, তারপরে হচ্ছে মাস্টেন্ট, সুদের সাথে স্টুডেন্ট, এগুলো সবসময় তোমরা ইউজ করবা, বুঝছো? আর এখন যেটা একটু ব্যতিক্রম দেখো, যে উইলের সাথে নট ওন্থ হয়েছে, এগুলো আমি অবশ্যই লিখে দিছি, এগুলো একটু ফোকাস রাখবা, বুঝছো? তারপরে এখন দেখো ট্যাগ কোশ্চেনের যে নিয়মটা আছে, আমরা যখন ট্যাগ কোশ্চেনটা করব তখন আমাদের যে সেন্টেন্সটা থাকবে, এই যে এটা হচ্ছে আমার স্টেটমেন্ট। ওকে, এটা হচ্ছে আমার একটা স্টেটমেন্ট। এখন এই স্টেটমেন্টের মধ্যে আমার যেটা থাকবে, যেমন এইটা একটা আমার স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের মধ্যে যেটা আমার থাকবে, এই নাউনটারে আমার প্রোনাউন ফর্ম ব্যবহার করতে হবে। যেমন এইটা আমি বলছি, দেখো ট্যাগ কোশ্চেনের সাবজেক্টের মূল বাক্যে নাউন বা প্রোনাউনের সময় প্রোনাউন ফর্মটা আমাকে ব্যবহার করা লাগবে। ওকে, আচ্ছা, এখানে দেখো আমি কি লিখছি জামাল, আমি কি লিখছি জামিল। জামিলের প্রোনাউন ফর্ম কি? হি। আর এর সাথে কেন আমি নট যুক্ত করলাম, নেক্সট নিয়মটা দেখতেছি। এখন মিনার সাথে কি আছে, এই যে আমি সি ইউজ করছি। আর আমি এখানে যে অক্সিলারি ভার্বটা এখানে নেব, ট্যাগ কোশ্চেন এখানে যে অক্সিলারি ভার্বটা নেব, এটা সবসময় মূল সেন্টেন্স থেকে আমাকে নেওয়া লাগবে। ওকে, আচ্ছা, দেখো এখানে আরেকটা রুলস দেখো, আমি মূল বাক্যটি অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোশ্চেনটি নেগেটিভ করতে হবে, আর মূল বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে অবশ্যই অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে এই বাক্যটা আমার কি অ্যাফার্মেটিভ নেগেটিভ? অবশ্যই অ্যাফার্মেটিভ, এজন্য নেগেটিভ করছি। এখন তোমরা কখন মনে করবা সেন্টেন্সটা নেগেটিভ? যখন সেন্টেন্সের মধ্যে কখনো দেখবা নো, নট, নেভার, এই শব্দগুলো যদি কখনো সেন্টেন্সের মধ্যে দেখো, তখন নট অনলি, বাট অলসো, এগুলো থাকলে সেন্টেন্সটা নেগেটিভ হয়। আর কিছু কিছু আছে দেখতে অ্যাফার্মেটিভ হলে বেসিক্যালি নেগেটিভ হয়, সেটা আমার নিচে রুলসের মধ্যে আছে। ওকে, তাহলে আমার স্টেটমেন্টটা কী ছিল? অবশ্যই অ্যাফার্মেটিভ ছিল। এখানে এসে আমার কী হয়েছে? নেগেটিভ। এটাও আমার অ্যাফার্মেটিভ ছিল, কারণ এখানে কি নট, নেভার এগুলো কিছু আছে নাই। সো এটা আমার কি হচ্ছে বলতে কি নেগেটিভ করছি। তারপরে দেখো এখানে উদাহরণ দে আর প্লেয়িং ফুটবল, তাহলে আরেন্ট দিয়ে আমি লিখছি, কারণ স্টেটমেন্ট আমার কী ছিল? অ্যাফার্মেটিভ। আমি ট্যাগ কোশ্চেনটা কী করছি? নেগেটিভ। সেমভাবে এখানে আমার কি ইউ ডিড নট ডু ইট, তাহলে ট্যাগ কোশ্চেন এই মেইন সেন্টেন্সটা আমার কি? অবশ্যই এটা কি নেগেটিভ। সো এখানে আমি এটা কি দিছি? অ্যাফার্মেটিভ দিছি। কোন নট যুক্ত করছি? করিনি। আর এই ট্যাগ কোশ্চেনগুলো লেখার সময় যখন অ্যান্সারটা করে লিখবা অবশ্যই নিচে একটা আন্ডারলাইন দিবা। দেখো ছদ্মবেশী প্রোনাউন যে কেউ আছে নেগেটিভ ওয়ার্ডসে, কিছুক্ষণ আগে বললাম যে সেন্টেন্সটা দেখতেও অ্যাফার্মেটিভ হলে বেসিক্যালি নেগেটিভের মতন আচরণ করে। যেমন এখানে হার্ডলি, স্কার্টসলি, সেলডম, বেয়ারলি, ফিউ, লিটল, নেভার, নাইদার, এই শব্দগুলি সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে মনে করবা সেন্টেন্সটা নেগেটিভ। যদিও দেখতে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভের মতন দেখা যায়, কিন্তু সেন্টেন্সটা কি বেসিক্যালি নেগেটিভ। যেমন আমি এখানে লিখেছি হি ক্যান হার্ডলি ওয়াক, এখানে কি সেন্টেন্সটা দেখতে কি অ্যাফার্মেটিভ, কিন্তু হার্ডলি থাকে না, সেন্টেন্স নেগেটিভ। আমি ক্যান হি লিখছি। ইট সেলডম ব্রিংস ইন ওয়াটার, তাহলে সে একটা বিষয় এখানে দেখো যে মেইন বিষয়টা যেখানে এখানে কাজ করছে, সেলডম থাকার কারণে এটা কিন্তু নেগেটিভ হয়েছে। সো এটা আমি কি লিখছি এখানে? শুধু ডাজ ইট লিখছি। ডাজ কেন লিখলাম? এই যে ভার্বের সাথে যদি আমার এস থাকে তাহলে হবে ডাজ, আর ভার্বের সাথে এস না থাকে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আবার ডু, আর পাস্ট টেন্স হলে তো ডিড, এটা তো জানোই। আচ্ছা, এই যে এ ফিউ লিটেল এগুলো কি হ্যাঁ বোধক অর্থ প্রকাশ করে, তাই নেগেটিভ হবে। এই দেখো, দেখছো এই যে ফিউ লিটেল যদি কখনো থাকে, এ ফিউ এ লিটেল। এখন এখানে ফোকাস রাখবা, যদি কখনো এ ফিউ না থাকে শুধু ফিউ থাকে তাহলে কিন্তু নেগেটিভ, আর যদি এ ফিউ থাকে তাহলে কিন্তু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ। কিন্তু এই জায়গাটা বিশেষভাবে লক্ষ্য রাখবা, আর বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবা। এখন যদি কখনো বডি যুক্ত থাকে, যেমন এই যেগুলো এভরিবডি, যদি কোনো নাম থাকে যেমন জামাল, কামাল, রফিক এগুলো, অথবা শিলা, এগুলো নাম থাকলে কিন্তু আমরা বুঝতে পারি যে এটার প্রোনাউন ফর্ম কী হবে। কিন্তু যদি কখনো থাকে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এগুলো থাকলে তোমরা প্রোনাউন হিসেবে ব্যবহার করবা দে। এই যে প্রোনাউন হিসেবে ব্যবহার করবা কি বল দেখি দে। কিন্তু যেমন এই জায়গায়
এভরিবডি রেসপেক্টস অ্যান অনেস্ট ম্যান, এখানে কী ব্যবহার করছো? দে আমরা ব্যবহার করছি। কী ব্যবহার করছি? দে। কিন্তু যদি কখনো বাই দ্য বাই কোনো কারণে থিং যুক্ত থাকে, এভরিথিং, নাথিং, সামথিং, এগুলো যদি কখনো থাকে তাহলে আমরা এখানে ইট ব্যবহার করব। দেয়ের পরিবর্তে আমরা কী ব্যবহার করব? দেয়ের পরিবর্তে আমরা ব্যবহার করব ইট। আর বডি যুক্ত যদি থাকে তাহলে আমরা দে ব্যবহার করব। এই জিনিসটা মাথায় মনে রাখবা। আর দেখেন নো বডি আছে, তার মানে কি স্টেটমেন্টটা নেগেটিভ। সো আমি ডিড দে লিখছি, কারণ এটা আমার পাস্ট টেন্স। এই যে ফোনের ভিডিও দেওয়া আছে। আচ্ছা, অফ দেম, যদি সাস অফ দেম, মেনি অফ দেম, এই যে অফ দেম যদি কখনো থাকে তাহলে প্রোনাউন হিসেবে আমরা কী ব্যবহার করবো? দে ব্যবহার করবো। যে নান অফ দেম অ্যাটেন্ড দ্য ক্লাস, তার মানে কি স্টেটমেন্টটা নেগেটিভ ছিল। আর অফ দেম থাকার কারণে, এই অফ দেমটা থাকার কারণে আমার কি হয়েছে? অফ দেমটা থাকার কারণে আমি কী ব্যবহার করছি? দে ব্যবহার করছি। ওকে, সাম অফ দেম, এই যে অফ দেম থাকার নেই যে আমি ওয়ার এন্ড ব্যবহার করছি, এখানে ওয়ার আছে। আর স্টেটমেন্টটা আমার কি? অ্যাফার্মেটিভ নেগেটিভ, অবভিয়াসলি স্টেটমেন্টটা আমার অ্যাফার্মেটিভ, সো আমি এখানে নেগেটিভ করছি। তাহলে এইটা যদি আমার অ্যাফার্মেটিভ থাকে এটা আমি নেগেটিভ করব। এখানে যদি অফ দেম থাকে তাহলে আমি কি সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করব। ওকে। আচ্ছা, যে থিং যুক্ত, আমি আগে যেটা বলছি যে থিং যুক্ত যদি কখনো থাকে তাহলে আমার ইট ব্যবহার হয়। যেমন সামথিং, এনিথিং, নাথিং, এগুলো যদি আমার থাকে তাহলে ইট ব্যবহার হয়। এখন জড়বস্তু, শিশু, ইতর প্রাণীর ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করবো। যে কোনো জড়বস্তু, যেমন যদি বইয়ের কথা বলা থাকে, যেমন দ্য বুকস ইজ ইন্টারেস্টিং, এখানে বুক ব্যক্তিও না বরঞ্চ বস্তু, অফ দেমও নাই, সো আমরা এখানে ইট ব্যবহার করব। আর এখানে ইজেন্ট কেন হইলো? দেখো আমি বারবার যে কথাটা বলছি, এই স্টেটমেন্টটা আমার কি অ্যাফার্মেটিভ নেগেটিভ? অবশ্যই অ্যাফার্মেটিভ, সো এখানে আমার কি হইলো? নেগেটিভ হইলো। ওকে। আচ্ছা, তারপরে যে দ্য বেবি, বেবি কি ছোটো শিশু না? ছোটো বাচ্চা, শিশু, এই জন্য আমার কি হইলো বলো দেখি? ইট ব্যবহার হয়েছে। ওকে। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক যদি কখনো হয় তাহলে আমার ইট ব্যবহার হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, যেমন অনেস্টি, ট্রুথফুলনেস, এগুলো আমার ইট। যদি কখনো জিরান্ট হয়, ভার্বের সাথে আইএনজি হয়, সেটা যদি কখনো সাবজেক্ট হয়, যেমন সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, এখানে সুইমিংয়ের পরিবর্তে ইট ব্যবহার হবে। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সে যেগুলো আছে, ইম্পারেটিভ উইল ইউ ব্যবহার হবে। উইল ইউ, যেমন এই যে উইল ইউ আমি ব্যবহার করছি, দেখছো? এই যে লেট, তাহলে শ্যাল উই। যদি কখনো আস যুক্ত থাকে, লেট আস, এগুলো থাকলে শ্যাল উই। কিন্তু লেট আস বাদ দিয়ে অন্য যে কোনো কিছু থাকুক ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উইল ইউ ব্যবহার হবে। তাহলে লেট আস কখনো থাকলে আমাকে এটা মনে রাখবে, এই উদাহরণটা মনে রাখবা। লেট আস যদি কখনো থাকে তাহলে হবে কি? শ্যাল উই। কিন্তু লেট আস ব্যতীত অন্য কিছু যদি কখনো থাকে তাহলে উইল ইউ। এখন যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স হোক, সব ক্ষেত্রেই উইল ইউ অথবা কি ওয়ান্ট ইউ ব্যবহার করবা সবসময়। ওকে। আচ্ছা, নিড অথবা ডিয়ার, অনেক সময় নিড অথবা ডিয়ার মেইন ভার্ব হিসেবে যদি নিড ব্যবহার হয় তাহলে আমার হবে কি? ডাজ নট অথবা ডু নট বসতে পারে। এটা ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার না, যদি ভার্বের সাথে এস থাকে তাহলে ডাজ নট, আর এস না থাকে শুধু যদি নিড থাকলো তাহলে আমার ডু নট হইতো। আর এখানে এই ভার্বটা মডাল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, নিড নট গো। এখন কখন বুঝবো মডাল ভার্ব আর কখন বুঝবো মেইন ভার্ব? এটা বোঝার অনেক নিয়ম আছে, আবার কিছু ব্যতিক্রমও আছে। তবে তোমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবা, সেটা হচ্ছে যদি কখনো নিডের পরে ভার্বের বেস ফর্ম থাকে তখন মনে করবা যে ওটা মডাল ভার্ব। আর নিডের পরে যদি ভার্বের বেস ফর্ম না থাকে, নিডের সাথে এস বা ইএস যুক্ত থাকে বা আইএনজি যুক্ত থাকে, তখন মনে করবা ওইটা হচ্ছে মডাল ভার্ব। আর যদি এস বা ইএস ইত্যাদি যুক্ত থাকে তাহলে ওটা হচ্ছে তোমার মেইন ভার্ব। ওকে। আচ্ছা, তারপরে অফ আস, যদি অফ আস, অফ ইউ যদি কখনো থাকে, যে অফ দেমের মতন, তাহলে ওখানে উই ব্যবহার হবে। উই, এই যে। আর অফ ইউ থাকলে কি হবে? ইউ ব্যবহার করবা। তাহলে অফ আস, নান অফ আস, সাম অফ আস, এগুলো থাকলে ব্যবহার হবে উই, আর এগুলো থাকলে হবে আমার ব্যবহার হবে ইউ। অর্থাৎ অফ ইউ থাকলে হবে ইউ, আর আস থাকলে আমার কি হবে? উই। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে এটা খুবই মাথায় গেঁথে নিবা যে বিষয়টা, সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে একটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে দেখো, যদি কমপ্লেক্স সেন্টেন্স মানে দুইটা কিন্তু ক্লোজ থাকবে, সেখানে একটা মেইন ক্লোজ, একটা সাবঅর্ডিনেট ক্লোজ। এখন মেইন ক্লোজ দিয়ে তোমাকে ট্যাগ কোশ্চেনটা করতে হবে, কিন্তু মেইন ক্লোজ দিয়ে ট্যাগ কোশ্চেনটা করতে হবে। এখানে মেইন ক্লোজ বোঝার বিষয় হচ্ছে প্রথমে যে সেন্টেন্সটা থাকবে এটা হচ্ছে মেইন ক্লোজ। কিন্তু যদি কমা দেওয়া থাকে, যদি কি বললাম আমি, যদি কমা দেওয়া থাকে তাহলে মনে করবো পরেরটা মেইন ক্লোজ। কিসেরটা? পরেরটা মেইন ক্লোজ। যদি কমা দেওয়া না থাকে তাহলে আগেরটা মেইন ক্লোজ, আর কমা দেওয়া থাকলে
পরেরটা মেইন ক্লোজ। তাহলে দেখো এই যে কমা দেওয়া আছে এখানে নাই, তার মানে মেইন ক্লোজ প্রথমেরটা। ডন্ট আই লিখছি আমি, কেন ডন্ট আই লিখলাম, ভার্বের সাথে এস বাই এস যুক্ত নাই এবং এটা প্রেজেন্ট টেন্স, সো আমি লিখছি ডন্ট আই। আর ডন্ট লেখার একটা মেইন কারণ কি, স্টেটমেন্টটা কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ, স্টেটমেন্টটা অবশ্যই অ্যাফার্মেটিভ, সো এখানে আমি ডন্ট ব্যবহার করছি। আর এই জায়গায় দেখো একটা যে বিষয়, এটা হচ্ছে স্টেটমেন্টটা আমার কি নেগেটিভ না, ওই জন্য আমি উইলই ব্যবহার করছি। আর এখানে মেইন ক্লোজ কোনটা, মেইন ক্লোজ যেহেতু কমা দেওয়া আছে পরেরটা মেইন ক্লোজ, আর কমা দেওয়া না থাকলে আগেরটা মেইন ক্লোজ, এটা মাথায় মনে রাখবা। আর দেখো এখানে আমি একটা বিষয় দিচ্ছি, অনেক সময় ডি দেওয়া থাকতে পারে, সংক্ষিপ্ত ফর্ম দেওয়া থাকতে পারে। এখন এখানে ডি দ্বারা হ্যাড বোঝায়, হ্যাডও বোঝায়, উডও বোঝায়। যদি ভার্বের V3 দেওয়া থাকে কখনো, তাহলে মনে করবা হচ্ছে হ্যাড, V3 থাকলে কি হ্যাড, আর ভার্বের বেস ফর্ম থাকলে মনে করবা উড। ওকে, তাহলে এই যে কনফিউশনটা এখানে আছে এটা দূর করে দিচ্ছি আমি। যদি V3 কখনো থাকে, সাবজেক্ট প্লাস ডি যদি যুক্ত থাকে, এই যে যেমন একটা উদাহরণ দিচ্ছে, এই যে সাবজেক্ট আছে, ডি আছে, তারপরে যে গান, তাহলে মনে করতে একটা হ্যাড, হ্যাডেন্ট। আর যদি কখনো ভার্বের বেস ফর্ম থাকে, যেমন এই যে ডি দিয়ে গো দেওয়া আছে, এটা হচ্ছে গো, আর এটা হচ্ছে কি বলো দেখি, গান, দেখছো, এটা হচ্ছে গো, এটা গান, তাহলে উড। আর যদি তোমার V3 থাকে তাহলে হ্যাড। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আশা করি বুঝছো। এরপরেও যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আচ্ছা, এই 12টা নিয়ম সুন্দর করে খাতায় তুলবা, তুলে তারপর বুঝে বুঝে পড়বা। আর এই বিষয়টাও দেখো, এই বিষয়টাও সুন্দর করে দেখবা, বিশেষ করে যে কটা ব্যতিক্রম আছে এই কটা ভালো করে পড়ার চেষ্টা করবা। ঠিক আছে, ধন্যবাদ, কোনো সমস্যা হলে কমেন্টে জানাইও।